জেনারেল ওয়াকার তার অফিসারদের সামনে একটা ফলস স্টেটমেন্ট দিয়ে উনার যে পজিশনটা যে রং, এটা সবাই জানে যে জেনারেল ওয়াকার ইজ এ লায়ার সমস্ত। এবং এর পর্যায়ে একটা পর্যায়ে একজন অফিসার, আমি শুনেছি যেটা মেজর হায়দার নাম, সে বলছে স্যার আমার কথা যদি নাই শোনেন তাহলে লেট মি সে ফিউ ওয়ার্ডস ফ্রম আওয়ার হলি বুক। বলে সে একটা কোরআনের আয়াত পড়েছে যেটার মিনিং হচ্ছে যে হে আল্লাহ আমাকে জালিমের সাথী করো না, এবং সাথে সাথে ওয়াকার স্যার আমিন বলেছে। ওই যে গোয়েন্দা সংস্থার লোকজন প্লাস হচ্ছে অতি উৎসাহী পুলিশ এবং সেনাবাহিনীরও কিছু লোকজন যারা এই ডিজিএফআই র্যাব এগুলাতে আছে, তারা সবাই তো 100% বিদেশে পালাইতে পারবে না। সো এই পার্টিটাকে ক্যাশ করেই তাদেরকে এরকম একটা ন্যারেটিভ খাওয়াচ্ছে যে আর কয়েকটা লাশ পড়লেই হয়তো বা স্থিমিত হয়ে যাবে। হয়তো কমিটি করা হয়েছে, শেখ হাসিনার কাছে চিঠি দেওয়া হয়েছে, সেটার উত্তর এখনো দেয় নাই আমি যদ্দূর লাশ যদ্দূর জানি, কিন্তু ইনভেস্টিগেশন টিম ঠিকই আসবে। এই সরকার যদি থাকে, এখন সরকার যদি থাকে তাহলে এই টিমটা ভালোভাবে কাজ করতে পারবে না। যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর লোকজন পাবলিকের সাথে মিশে গেছে এবং তারাই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের আক্রমণটা ঠেকিয়ে দিয়েছে। এখানে যদি আমরা আবার সেনা প্রধানের যে ব্রিফিংটা ওইটাতে ওখানে যদি আমরা যাই, ওখানে সেনা প্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন এটা মেইনলি ইটস এ কাভার আপ। এবং ওই অনুষ্ঠানে ওই দরবারে ডিজিএসএসএফ হাজির ছিল। ডিজিএসএসএফ হাজির থাকা মানে হচ্ছে আইদার শেখ হাসিনা তাকে পাঠিয়েছে শুধু সৈনিকদের মেন্টাল মানে অফিসারদের মেন্টাল স্টেটটা জানার জন্য তাদের, আর হচ্ছে ওয়াকার্স আর কোনো মানে তাদের ডিরেকশনের বাইরে কোনো কাজ করে কিনা। সময় 11:15 থেকে 11:15 থেকে 11:30 পর্যন্ত পুরো ব্ল্যাক আউট ছিল এয়ারপোর্ট। ওখানে কেউ সম্ভবত মানে এর মধ্যে একটা ভিডিও বাজারে এসছে যে ভিআইপি গাড়িগুলো যাচ্ছে। পরে কয়েকটা সোর্স বললো যে শেখ রেহানা দেশ ত্যাগ করেছে। তারপরে আমরা অনেকগুলো লিস্ট দেখেছি বিদেশ থেকে, সবাই বিদেশে চলে গেছে পাচ্ছে। সো এরকম একটা সিচুয়েশনে, এবং যখন যে রুশার যেটা বললো যে এটা একটা সুনামির মতো, এই আন্দোলনটা গত 52 পর থেকে কেউ দেখে নাই। যে সিচুয়েশন আমরা অন গ্রাউন্ডে দেখছি, এই সিচুয়েশনে আমার ধারণা হয় যে এতক্ষণে আইদার সেনা প্রধানের ক্ষমতা নেওয়া উচিত অথবা শেখ হাসিনার ভলেন্টিয়ার ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত। কারণ তার অ্যাটলিস্ট এই রিয়েলাইজেশনটা আসা উচিত যে এই সুনামকে তারা ঠিকিয়ে রাখতে পারবে না। ওয়াকার স্যার যে সেনাবাহিনী আর গুলি করবে না, এবং উনি যে বলেছে গুলি করবে না, এটা মানে মানে সবার ডিমান্ড ছিল। এখানে যে সমস্ত অফিসাররা দাঁড়িয়ে ওয়াকার স্যার যে অ্যাট প্রেজেন্ট উনি যে একটা অ্যামুনিশনের হিসাব দিয়েছে যে এত রাউন্ড অ্যামুনিশন হয়ে ফায়ার হয়েছে, এত রাউন্ড ব্ল্যাঙ্ক হয়েছে, আর মাত্র 5 জন আহত হয়েছে। এই স্টেটমেন্ট যদি উনি সত্যি হয় তাহলে বাংলাদেশ আর্মির ট্রেনিং হচ্ছে বৃথা, যে এতগুলো রাউন্ড ফায়ার করে মাত্র 5 জন ইনজুর্ড। এখানে বুঝতে হবে যে এইড অফ সিভিল পাওয়ারে ইয়াটা থাকে হচ্ছে ফায়ার ফর ইফেক্ট। এখানে কিন্তু কোনো ব্ল্যাঙ্ক ফায়ার করার ইয়া নাই, কিন্তু সেনাবাহিনী জাস্ট এই ক্রিটিক্যাল সিচুয়েশনে ব্ল্যাঙ্ক ফায়ার নিয়ে গেছে। বাট অন গ্রাউন্ডে আইন অনুযায়ী সেনাবাহিনী ইন এইড অফ সিভিল পাওয়ারে কখনো ইয়া করতে পারে না, ব্ল্যাঙ্ক ফায়ার করতে পারে না, এবং লাইভ ফায়ার করে ফায়ার ফর ইফেক্ট। আর ফায়ার ফর ইফেক্ট যদি হয়, আমি সম্ভবত সংখ্যাটা 1700 সামথিং বুলেট, এতগুলা ফায়ার করে এতগুলো 31টা এঙ্গেজমেন্ট, এতগুলা 5 জন ইনজুর্ড, এটা একটা ফলস স্টেটমেন্ট। সমস্ত অফিসাররা ওখানে দেখেছে, এবং তারা ওই যে সরকারের সাপ্রেশন, এসএসএফ এর ডিজি ওখানে আসে, এর জন্য সবাই কথা বলে। কিন্তু বাংলাদেশের এখন একটা ওই কি বলে প্রতিবাদ জানানোর একটা ভাষা কিন্তু এখন হাহা। একটা জিনিস বুঝলাম না, ইয়াতে প্রতিবাদ করলাম ওখানে সবাই হাহা দিয়ে রাখে। এর কারণটাও সেম জিনিস এখানে হচ্ছে। যে সমস্ত অফিসার যে মেজর সম্ভবত 23 বেঙ্গলের যে যারা ওই যে লাইন পজিশনে ফায়ার করেছিল, তারা মানে সেনা প্রধানকে এবং আরো কয়েকজন অফিসার যখন তাকে একটু স্তুতি বাক্য বলতেছিল, সবাই পিছন থেকে একটু হে হে করে হেসে দিচ্ছে। মানে এটা কিন্তু একটা প্রতিবাদ, এবং সবাই স্পষ্ট বুঝতে পেরেছে যে সবার মাইন্ডসেটটা কি। এবং আজকে আমরা গ্রাউন্ডে দেখলাম যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি জনগণের সাথে আছে, কিন্তু সেনাবাহিনীর কমান্ড ইয়ার সাথে নাই, সেনাবাহিনীর কমান্ড সরকারের সাথে নাই। এই জিনিসটা ইজ এ রং থিং ইন এ সেন্স যে এখন বর্তমানে যে সিচুয়েশনটা যে কেউ জাজ করলে বুঝবে এই সুনামি ঠেকিয়ে রাখতে পারবে না। আমি মনে করি না সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা এটা মানে শেষ কোথায় আমি ঠেকিয়ে রাখতে পারবে না, আমরা তো এটা মানছি, মানে আমরা মানতে চাই, আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু আজকেও তো আমরা 100 জনকে হারালাম। 100 জন আমরা বলছি, কিন্তু 100 জন অলরেডি ছাড়িয়ে গেছে। ওই আরো যে কতজনকে হারিয়েছি আমরা রাজ্যে হয়তো। ওই যে হয়তোবা আমি বলতেছি এই জন্যই আমার কাছে এটা নির্দিষ্ট কোনো তথ্য নাই। আদারওয়াইজ এরকম ম্যাডনেস এর কোনো কারণ নাই। একদিকে লোকজন পালাচ্ছে এবং
যে কোনো যুদ্ধের পরিস্থিতি বা একটা সিচুয়েশনে যখন এরকম একটা জিনিস হয়, পৃথিবীর ইতিহাসে যত এরকম সিচুয়েশন হয়েছে, এইটা যে একটা ব্রেকিং পয়েন্ট এভরিবডি নোজ। কিন্তু তারপরেও এই যে হত্যাকাণ্ডটা যে চালিয়ে যাচ্ছে, সবাই জানে, সরকারও জানে যে একটা ইউএন এর অলরেডি ৮ সদস্যের একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের একটা একটা কমিটি করা হয়েছে। আমার ধারণা যে সরকার জানে যে ইনভেস্টিগেশন টিম আসবে, এবং এটা যদি সরকারটা যদি পতন হয়, ওই টিম আসলে যে ইনভেস্টিগেশনটা হবে এটা হবে ফ্রি অ্যান্ড ফেয়ার, এবং এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আমি মনে করি যে নেক্সট যদি এই সরকার যাওয়ার পরে যদি কোনো একটা সরকার আসে, তারা নিজেরা ইনভেস্টিগেট করার থেকে তা ইন্টারন্যাশনাল বডি দিয়ে ইনভেস্টিগেশন করলে মানে পুরো দুনিয়ার কাছে তখন প্রমাণ হবে যে তারা তারা অলরেডি প্রাথমিক ইনভেস্টিগেশনে তারা ধরেছে যে এখানে একটা গণহত্যা হচ্ছে। আমার ধারণা তারা এই সময়টা, এই ইনভেস্টিগেশনটা চলাকালীন সময় তারা ক্ষমতাটা ছাড়তে চাচ্ছে না। উই মে গিভ ডাবল, 2 থেকে 3 গুণ দিতে হবে। সো আমি মনে করি আমরা সবাই এই আন্দোলনকে সাপোর্ট করব এই ইয়ার আগ পর্যন্ত, এবং যত বেশি মানুষের কনসেন্ট্রেশন হবে এই আগামী 1-2 দিনের মধ্যে, তত এই সরকারের পতন নিশ্চিত হবে। এবং এটা সহজ করার কারিগর একমাত্র হচ্ছে জেনারেল ওয়াকার। উনি ইচ্ছা করলে এটা 1 মিনিটের মধ্যে, 1 ঘন্টার মধ্যে এটা সমাধান করে ফেলতে পারেন। বিষয় হচ্ছে এরকম যে যারা যে সমস্ত নোবেল ম্যান যারা কম্প্রোমাইজ করতে পারে, এটা হচ্ছে তাদের প্রধান ইয়া। তা আমাদের সিনিয়র সিটিজেন সুশীল তারা সবাই কম্প্রোমাইজ করতে করতে এই পর্যন্ত এসেছে। আর আমাদের এই যে এই ছাত্র সমাজ এখন ওই কম্প্রোমাইজটা করতে পারে না। এই জন্য আমাদের অ্যাডভাইস নেওয়া হচ্ছে তাদেরটা বেটার, কারণ তারা এখনো কম্প্রোমাইজ নিতে শিখেনি। তারা তার যেটা দেশের জন্য সবচেয়ে ভালো সেটাই করতেছে। আর এই যে ভারতীয় গুজবের ব্যাপারে আমি বলবো যে এই গুজবটাকে আরো ইচ্ছা করে করেছে। আপনারা জানেন কিনা যে অবিনাশ পালওয়াল 25শে জুলাই একটা আর্টিকেল লিখেছে, সেখানে সে লিখেছে যে 2009 যখন বিডিআর কার্নেজ হয়েছিল, তখন তাদের ইন্ডিয়ার 3টা এলাকাতে জোরহাট, তারপরে কালিকা কুণ্ড, কলকাতার একটা, এখানে 1000 প্যারাট্রুপার রেডি ছিল যে বাংলাদেশে নাকি ড্রপ করার কথা, যে শেখ হাসিনাকে ওখান থেকে উদ্ধার করা, শেখ হাসিনা তাদেরকে সাহায্য চাইছে। এই যে এই জিনিসটা এই টাইমে আর্টিকেলটা লেখা মানে হচ্ছে যে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ইন্ডিয়ান আর্মি, আর এর মধ্যেই ইন্ডিয়ান ট্রেন ঢুকতেছে, এই ঢুকছে, এটাকে আমাদের মাথাটাকে অকুপাই করার জন্য। বাট ভারতীয় জনগণ এবং আমরা স্পেশালি পশ্চিমবঙ্গ এবং আমাদের জনগণের মধ্যে কিন্তু কোনো বিরোধ নাই। এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাদের হচ্ছে সমস্যা। সো আপনি এখন প্রেজেন্ট যদি রাজনৈতিক পরিস্থিতি চিন্তা করেন, ইন্ডিয়া যে ভারতের যতগুলো প্রতিবেশী আছে সবগুলোর সাথে তাদের কিন্তু খারাপ সম্পর্ক। সো এই প্রসঙ্গ বাদ দিয়ে এখন আসি প্রেজেন্ট সিচুয়েশনে। প্রেজেন্ট সিচুয়েশনে এখন যেটা চলতেছে, আমি মনে করি দিস দ্য বেস্ট সিচুয়েশন। এখন যে তারা যে গণভবনের দিকে আন্দোলনের ডাক দিয়েছে, এইটাই হচ্ছে বেস্ট সলিউশন। আমি মনে করি এখন আগামীকাল প্রতিটা, আমি জানি না যে অন্যান্য এর আগের বার যেটা করেছে যে ঢাকা চলো আন্দোলনকে থামাই দেওয়ার জন্য তাদের অনেক আছে, গাড়ি ঘোড়া সবকিছু থামাই দিয়ে, কিন্তু ঢাকা এবং আশেপাশের প্রতিটি লোক যদি এই ছাত্র আন্দোলনের সাথে একতা ঘোষণা করে এগিয়ে যায় গণভবনের দিকে, এবং আগামী 2 দিনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হয়ে যাবে। এবং আবারও বলতেছি যে এই ইতিহাসের এই সন্ধিক্ষণে যদি আমাদেরকে আরো 500-1000 যদি জীবন দিতে হয়, আজকে অলরেডি 100-র মতো দিয়ে দেওয়া হয়েছে, দিতে হয়, দিস ইজ দ্য রাইট টাইম। এটা যদি এই মুহূর্তে যদি আমরা না পারি, ভবিষ্যতে আমাদের হয়তোবা হাজার খানেক লাশ দিতে হবে এই টাইরেন্ট শেখ হাসিনাকে ইয়া করার জন্য। সো আমরা সবাই ছাত্রদের সাথে একতা প্রকাশ করি। হৃদয় আমাদের সাথে এখানে ছিল, আমি অ্যাকচুয়ালি তাকে সেলুট জানাতে চাই যে তারা যেভাবে আন্দোলনটা পরিচালনা করছে, এবং উইদাউট এনি অ্যাডভাইস ফ্রম এনি সিনিয়র্স, এবং ইয়া মানে মানে সুপার, মানুষকে উজ্জীবিত করেছে, আমাদেরকে উজ্জীবিত করেছে। এখন তারা নিজেদের বাবা মাকে উজ্জীবিত করেছে তাদের সাথে যাওয়ার জন্য, তাদের শিক্ষককে অনুপ্রাণিত করেছে তাদের সাথে যাওয়ার জন্য। আমরা এখানে বিদেশে বসে থেকে আমরা তাদের সাথে সরাসরি জয়েন করতে পারতেছি না, বাট আওয়ার স্পিরিট ইজ উইথ দেম। তাদের জন্য শুভকামনা, এবং আমরা আশা করি দেশের জনগণ কালকে ছাত্র জনতার মাধ্যমে কাল পরশুর মধ্যে এই সরকারকে পতন ঘটাবে। এবং আমি আবারও দেশের সেনাবাহিনী, পুলিশ, এবং আমি এর আগে কালকে কনক ভাইয়ের ইয়াতে বলছিলাম যে পুলিশের যে আইজি, উনি নিজেও অনেক পুলিশের যে কমান্ড এসএমের সাথে কথা বলেছে ফুল ফোর্স নিয়ে সাপোর্ট দেওয়ার জন্য, বাট এই সাপোর্টটা পাইনি। এই যে এখন যে হৃদয় যেটা বললো যে কোনো জায়গায় পুলিশ দেখা যায় নাই, কিন্তু ওই সময় টিভির সামনে ওখানে দেখা গেছে, এগুলো হচ্ছে হার্ড কোর পুলিশ যেগুলো আছে, শুধু ওইগুলা যেগুলোর যাওয়ার কোনো জায়গা নাই। তারা জানে আওয়ামী লীগ পতন হলে দে উইল বি প্রসিকিউটেড। সো আমি হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও নিজেও একটু ওই যে আবু মুসা ভাইয়ের কথা একটু আবেগপ্রবণ হয়ে গেলাম। লাস্ট কয়দিন যে সমস্ত লাস্ট দেখেছি, ভিডিও দেখেছি, দ্যাট অ্যাকচুয়ালি আমাদেরকে সিক বানিয়ে ফেলছে। স্টিল ওনার স্পিরিটটাকে আমি স্যালুট করি।
আচ্ছা, এখন যেটা বলছে যে আজকে রাতে হইতে পারে কিনা। আমি কনফার্ম করেছি যে পুলিশের আইজি তার কমান্ডেশনকে যে কালকে যে কনফারেন্সে সবাইকে যে সবকিছু নিয়ে নামতে বলেছে, তাদের গ্রাউন্ডের অফিসাররা তাকে অস্বীকার করেছে এবং এটা ওই হৃদয়ের কথায় আমরা বুঝতে পেরেছি যে কোথাও নাই। এখন শুধু এই গোপালী পুলিশ এবং ঘাটপুর পুলিশ এরাই শুধু মাঠে কাজ করতেছে। সেনাবাহিনী এখন পর্যন্ত আ আ দৃশ্যমান না। সিপিআর দিয়ে দৃশ্য তো নাই, আর যে থাকলেও তারা জনগণের সাথে আছে। এরকম একটা সিচুয়েশনে আ আমি মনে করি ইস ফেভারেবল, এবং আমি জনগণকে অনুপ্রাণিত করতে চাই এইভাবে যে আমি এখন বিদেশে আছি। আমি হয়তোবা দেশে থাকলে এদের পাশে থাকতাম। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আমাদের যে রিটায়ার্ড মিলিটারি অফিসার যারা আছে তাদেরকে অনুরোধ করব এই ছাত্রদেরকে এই ধরনের এই আন্দোলনে গণভবনমুখী যে আ মার্চটা আছে এটাতে নেতৃত্ব দেওয়ার জন্য, তাদেরকে হেল্প করার জন্য আমি হলে এখানে করতাম। এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা আমাদের একটা মুক্তিযুদ্ধ, আমাদের আ গণতন্ত্র ফিরিয়ে আনার মুক্তিযুদ্ধ। এবং আবু সাঈদ সহ অসংখ্য শহীদরা দেখিয়ে দিয়েছে যে মৃত্যু একটা রোমান্টিক জিনিস। এখন আবু সাঈদকে নিয়ে কবিতা লেখা হয়, আবু সাঈদ নিয়ে আর্টিকেল লেখা হয়, তাকে নিয়ে পেইন্ট করে, তাকে নিয়ে বিভিন্ন ডিজিটাল ছবি তৈরি হচ্ছে এবং ইটস এ গ্লোরিয়াস ডেথ। এবং আমরা সকলেই সেনাবাহিনীতে চাকরি করি, এরকম একটা গ্লোরিয়াস ডেথ যারা দেশকে ভালোবাসি, গ্লোরিয়াস ডেথ আমরা চাই। সো আমাদের দেশের জনগণ এবং ছাত্র সমাজের সামনে এখন এই গ্লোরিয়াস ডেথটা অপেক্ষা করছে। ২ টা জিনিস। এক হচ্ছে সামনে গ্লোরিয়াস ডেথ, আর না হয়ে হচ্ছে আমরা মেনে নেব এই টাইরেন্টের আগামী ১০, ১৫, ২০ উই ডোন্ট নো কতদিন। সো আমি আবারও বলতেছি, এই মুহূর্তে যদি আমরা এই টাইরেন্টকে ক্ষমতাচ্যুত না করতে পারি, আগামীতে আমাদের হয়তোবা এখন ৫০০, ১,০০০ দিতে হলে পরবর্তীতে আমাদের ১,০০০ দিতে হবে। দিস ইস দ্য চিপেস্ট। আমি আশা করব সবাই এই আন্দোলনে যোগ দিয়ে ঢাকামুখী হয়ে সবাই গণভবন ঘেরাও করে এই আন্দোলনকে সফল করবে। আর এটা হচ্ছে হার্ড ওয়ে। এখানে অনেক হতাহতের সুযোগ আছে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা সব অলরেডি একাত্ম ঘোষণা করেছে আমাদের ছাত্র জনতার সাথে। শুধু কমান্ড লিডারশিপ যারা আছে, এই কমান্ড লিডারশিপ আমি জানি না। আমরা সবাই ৭ই নভেম্বর আ আ যখন কি বলে? জেনারেল খালেদ মোশাররফ যখন ক্ষমতা গ্রহণ করেন এবং আর্মির একটা অংশ যখন বুঝে যায় যে উনি ভারতীয় প্রভাবে এই কাজটা করেছেন, তখন কিন্তু এই সিপাহী জনতারা কিন্তু জেনারেল জিয়াকে ছুরিয়ে এনে তাকে হত্যা করেছে। এরকম একটা সিচুয়েশন আমরা চাই না। আমরা চাই সেনা নেতৃত্ব এখন যে জনগণের সবচেয়ে বেস্ট, উনি স্টাফ কলেজ করেছেন, অনেক উন্নত করেছেন। কিম্বার্লিতে স্টাফ কলেজ করে উনার প্রজ্ঞাটা থাকার কথা। কিন্তু উনি যদি এই সিচুয়েশনে যদি দেশের ভালো না চায়, দেশের এই এতগুলা মানুষ হত্যা করতেছে, তার এই আওয়ামী লীগের যে দ্বিমুখিতা, এটা যদি তার চোখে না পড়ে, শুধু যদি আত্মীয় বন্ধনের দিকে হন, ইতিহাসে তিনি একজন কাপুরুষ এবং মীর জাফর হিসেবে নিবন্ধিত হবেন। সো আমি মনে করি যে এই রক্তপাতহীনটা পারে হচ্ছে জেনারেল ওয়াকার, আর হার্ডওয়ে হচ্ছে উই মার্চ অন